হ্যালো এন্ড ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আমি রঞ্জিত বর্মন। আজকে আমরা ডিসকাশন করব আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ারের মধ্যে আমরা এটা 21 নম্বর সেট ডিসকাশন করব। আগে 20টা সেট অলরেডি ডিসকাশন হয়ে গেছে। প্রতিটা সেটে 40টা করে কোশ্চেন্স থাকে। আমরা জানি এখানে শুধুমাত্র আমরা জিএস এর কোশ্চেন্স গুলো দেখবো, ঠিক আছে? তার কারণ হচ্ছে জিএস এর 40টা কোশ্চেন্স থাকবে 100টা প্রশ্নের মধ্যে। ভীষণ চ্যালেঞ্জিং একটা পার্ট, ঠিক আছে? তো সেই পার্টটাই, সেই পোর্শনটাই আমরা এখানে ডিসকাশন করি এবং এইটা হচ্ছে তার 21তম পার্ট, ঠিক আছে? যদি আগের গুলো না দেখো তাহলে অবশ্যই দেখে নিও। আর এই যে পুরো যতই আমাদের ডিসকাশন হচ্ছে এবং প্রতিটা প্রিভিয়াস ইয়ারের ইয়ার ধরে ধরে আমরা ডিসকাশন করছি, এদের প্রত্যেকের পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, যার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। চলো শুরু করি তাহলে। আরআরবি এনটিপিসি 2021 সাল প্রিভিয়াস ইয়ার, তার কোয়েশ্চেন এটা হচ্ছে তার প্রথম প্রশ্ন। এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট এবং আমরা অ্যানালিসিস এর মাধ্যমে ডিসকাশন করব। বেঙ্গলি অ্যান্ড ইংলিশ দুটো ভাষাতেই তোমরা পাবে। বলছে, what is the term used for the direct exchange of good and service without use the token credit money? কি বলছে যে কোনো রকমের টোকেন ক্রেডিট বা অর্থ ব্যবহার না করে সরাসরি পণ্য ও পরিষেবা কিভাবে আমরা ব্যবহার করতে পারি, মানে এই করতে পারি। তো এটা প্রাচীনকালে হতো, সেইটা কিভাবে হয়? কমোডিটি মানি, বার্টার সিস্টেম যেটাকে বিনিময় প্রথা বলা হয়, ট্যালিস ট্যালিস বলা হয় নাকি বাণিজ্যের ভারসাম্য। তো আনসার ইজ একেবারে সোজা বিনিময় প্রথা। এটার মাধ্যমেই তো, না আমরা প্রাচীনকালে হতো না, না আমরা কোনো টোকেন দিচ্ছি, না কোনো কি বলে ধাতুর মুদ্রা দিচ্ছি, না হচ্ছে তোমার টাকা বা কাগজি টাকা বিনিময় করছি। আগের কালে তাই হতো, একটা জিনিস তুমি দিতে, অন্যর বদলে হচ্ছে তোমার নিডের যে জিনিসটা সেটা তুমি কিনে নিয়ে আসতে। তো সেটাই হচ্ছে বার্টার সিস্টেম বা হচ্ছে তোমার বিনিময় প্রথা বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, সেকেন্ড নম্বর কোয়েশ্চেন বলছে, কোন নিচের কোনটি ভারতের প্রথম বড় আকারের লৌহ ইস্পাত কারখানা, মানে ভারতবর্ষের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কিন্তু প্রথম, ভারতবর্ষে প্রথম স্থাপিত হয়েছিল। তো বোকারো স্টিল প্লান্ট, ভিলাই স্টিল প্লান্ট, স্টারলাইট স্টিল প্লান্ট নাকি টিসকো? আমরা উত্তরটা জানি, অপশন নাম্বার হবে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ এইটা হচ্ছে 1907 সালে তৈরি হয়েছিল এবং হচ্ছে প্রোডাকশন স্টার্ট করে 1911 থেকে, ঠিক আছে? এটা ছিল প্রথম বেসরকারি ভারতে টাটা কোম্পানি। টিসকোর মানে হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যেটা তৈরি হয়েছিল জামশেদপুর ঝাড়খণ্ডে সুবর্ণরেখা নদীর তীরে, ঠিক আছে? এগুলো আমরা প্রত্যেকে জানি। আর যদি বলে ভারতবর্ষের সব থেকে বড় বৃহত্তম এখন বর্তমানে, তাহলে হচ্ছে বৃহত্তম হবে হচ্ছে ভিলাই, লার্জেস্ট এটা, ঠিক আছে? আর এই লার্জেস্ট এটা তৈরি হয়েছে হচ্ছে ছত্তিশগড়ে তৈরি হচ্ছে। আর এটা ইউএসএসআর এর সহযোগিতাতে তৈরি হয়েছে তৎকালীন। বোকারো ঝাড়খণ্ডে যেটি তৈরি হয়েছে ইউএসএসআর এর সহযোগিতাতে, ঠিক আছে? আচ্ছা বেশ, চলো পরের প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন বলছে 3 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং বুকস ইজ রিটেন বাই দ্য মেগাস্থিনিস? মেগাস্থিনিস নিম্নলিখিত কোনটি লিখেছেন? সহজ, এটা একেবারে সহজ। মেগাস্থিনিসের লেখা বই হচ্ছে মালবিকা অগ্নিমিত্রম, এটা হচ্ছে কালিদাসের লেখা, কালিদাস। ওকে। হর্ষচরিত বানভট্ট, বানভট্টের রচনা। তো আনসার ইজ অপশন নাম্বার সি, ইন্ডিকা লিখেছেন। ইন্ডিকা লিখেছেন মেগাস্থিনিস। কে ছিলেন? না সেলুকাসের দূত ছিলেন, আর যিনি এসছেন হচ্ছে তোমার চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভাতে এসেছিলেন। ওকে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো। পরবর্তী প্রশ্ন বলছে যে ভারতের নিচের কোন রাজ্যে ভিটিকালচারের সব থেকে সর্বোচ্চ উৎপাদন হয়? ভিটিকালচার কি? ভিটিকালচার হচ্ছে আঙুরের উৎপাদনকে বলা হয় ভিটিকালচার। তো এটা হয় হচ্ছে উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র নাকি বিহার? তো আনসার ইজ অপশন নাম্বার মহারাষ্ট্র ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার সি, ঠিক আছে? মহারাষ্ট্রে সব থেকে বেশি ভিটিকালচার বা আঙুর উৎপাদন হয়। আর একটা জিনিস মনে রাখবে, যদি বলা হয় ফল উৎপাদন হয় সব থেকে বেশি কোথায়, তাহলে বলবে অন্ধ্রপ্রদেশ। এপি লিখলাম just, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশ সব থেকে বেশি ফল উৎপাদনে এগিয়ে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, which of the following dance form does not belong to the রাজস্থান? রাজস্থানের মধ্যে কোন নৃত্য রাজস্থানের সাথে সম্পর্কিত নয়? কোনটা নয়? লাবণী, ঘুমার, কালবেলিয়ে নাকি গাঙ্গুর? তো অপশন নাম্বার বি, সি, ডি প্রত্যেকটাই রাজস্থানের, শুধুমাত্র অপশন নাম্বার এ লাবণী এটা হচ্ছে মহারাষ্ট্রের। অপশন নাম্বার এ, এমএইচ লিখলাম, মহারাষ্ট্র মনে রাখবে, লাবণী, ঠিক আছে? খেয়াল থাকবে। ভেরি গুড। আচ্ছা, কালবেলিয়ে এটাকে সাপেরা ডান্সও বলা হয় কিন্তু, সাপেরা ডান্স।
স্নেক চার্মার যারা আসে না, তারা হচ্ছে এটা করে থাকে। পরবর্তী প্রশ্ন 6 নম্বর বলছে যে হোয়াট ইজ দ্য কন্ট্যুর প্লাগিং, মানে হচ্ছে তোমার কন্ট্যুর প্লাগিং কি? এটা একটা চাষ, কৃষিকাজ, ঠিক আছে? তো পাহাড়ি অঞ্চলে তোমার কি হয় না, কৃষিকাজ করতে গেলে তো বৃষ্টির ভাবে উপর থেকে যখন জলের ধারা প্রচুর পরিমাণে নেমে আসে, তখন হচ্ছে প্রচুর পরিমাণে মৃত্তিকা ক্ষয় করে। তো এই মৃত্তিকা ক্ষয়ের হাত থেকে বাঁচতে পাহাড়ি অঞ্চলে ধাপ কাটা হয়, ধাপ স্লোপ, এরকম করে ধাপ ধাপ কেটে স্লোপের মাধ্যমে চাষবাস করা হয়। এখানে কিছু চাষবাস করে, এখানে চাষবাস করে, এইটাই হচ্ছে তোমার কন্ট্যুর প্লাগিং। তো অপশন নাম্বার দেখো ডি তে আছে, অপশন নাম্বার ডি। এই যে দেখো, লাইন বরাবর ঢালু জমিতে চাষ করা হয়। হ্যাঁ, তো স্লোপিং করা হয়, স্লোপিং এর মাধ্যমে করা হয়। সো ইজ এ ইম্পর্টেন্ট থিং। ওকে, 40টা প্রশ্ন পড়বো, তাই একটু ফাস্ট আমাকে করতে হবে, নাহলে ভিডিও হয়ে যাবে অনেক লেন্দি। পরবর্তী প্রশ্ন 7 নম্বর বলছে কি, বলছে মণিপুরের মহিলা ভারোত্তোলকের নাম কি? 2018 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, সুতরাং এটা আলোচনা করে লাভ নেই, সেই সময়কার ছিল। 8 নম্বরে চলে আসবো, বলছে উইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর দ্য ডরফিজম ইন হিউম্যান। ডরফিজম মানে হচ্ছে বামনত্ব, মানে মানুষের হাইট বা উচ্চতা বৃদ্ধি পায় না, ঠিক আছে? তো সেইটার জন্য দায়ী কোন ধরনের গ্ল্যান্ড? প্যানক্রিয়াস, থাইরক্সিন, পিটুইটারি, অ্যাড্রিনালিন। কোনটা আনসার? উত্তর হবে পিটুইটারি। তার কারণ পিটুইটারি থেকে গ্রোথ হরমোন রিলিজ করে, গ্রোথ হরমোন, জিএইচ হরমোন। আর এই গ্রোথ হরমোন পিটুইটারি থেকে রিলিজ হয়ে কি করে? মানুষের বৃদ্ধিতে, উচ্চতা বৃদ্ধিতে কাজে আসে, ঠিক আছে? যদি এইটা কম খরিত হয় পিটুইটারি থেকে, তাহলে মানুষের বামনত্ব রোগ হয়, যেটাকে ডরফিজম বলা হয়, ঠিক আছে? আচ্ছা, আর এইটারই অপোজিট হয়, অপোজিট যখন জিএইচ এর মাত্রা প্রচুর পরিমাণে রিলিজ হয়, তখন হচ্ছে মানুষের হাতটা মানে উচ্চতা অতি অধিক হয়ে যায়, ঠিক আছে? তো সেইটাকে বলা হয় জাইগান্টিজম, ঠিক আছে? দৈত্যাকার হয়ে যায় আর কি, জাইগান্টিজম বলে ওই রোগটাকে, যখন অধিক মাত্রা হয়। এটা ঠিক উল্টো, ঠিক আছে? থাইরক্সিন এটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে হয়, আর যেটা হচ্ছে আয়োডিনের অ্যাক্টিভ, মানে আয়োডিন যদি কম যায়, থাইরক্সিন হচ্ছে কিন্তু অ্যাক্টিভ কমে যাবে, তাই থাইরক্সিন হরমোন কম ক্ষরিত হবে, এবং হচ্ছে সেই কারণে এই থাইরয়েড গ্ল্যান্ডটা যেটা গলায় থাকে, সেটা ফুলতে শুরু করবে। ওইটাকে বলা হয় গলগণ্ড, আর গলগণ্ড হয় হচ্ছে আয়োডিনের অভাবে, ঠিক আছে? খেয়াল থাকবে। আরেকটা জিনিস মনে রাখবে, এই যে থাইরক্সিন, এইটা কিরকম দেখতে লাগে? বাটারফ্লাই শেপ। এটার থাইরক্সিনের শেপটা হচ্ছে কিরকম? প্রজাপতির মতন, বা ইংরেজি লেটার এইচ এর মতন দেখতে লাগে। ওকে, আচ্ছা। অ্যাড্রিনালিন, এখান থেকে অ্যাড্রিনালিন হচ্ছে তোমার অ্যালডোস্টেরন হরমোন ক্ষরিত হয় অ্যাড্রিনালিন থেকে, ঠিক আছে? প্যানক্রিয়াস থেকে, এটা হচ্ছে তোমার মিক্সড গ্ল্যান্ড, মানে মিশ্র গ্রন্থি। প্যানক্রিয়াস বা অগ্নাশয় হচ্ছে একটি মিশ্র গ্রন্থি, যেখান থেকে হরমোন এবং হচ্ছে তোমার উৎসেচক দুটোই ক্ষরিত হয়, সেই কারণে অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। আর এখান থেকে ইনসুলিন ক্ষরিত হয়। ইনসুলিনের মধ্যে একটা ধাতু পাওয়া যায়, জিঙ্ক বা দস্তা পাওয়া যায়, খেয়াল রাখবে। ইনসুলিন আবিষ্কার কে করেছিল? উত্তর দেবে, ইনসুলিন আবিষ্কার করেছিল বেন্টিং অ্যান্ড বেস্ট, জি বেন্টিং অ্যান্ড এইচ বেস্ট, দুজন সায়েন্টিস্ট ছিলেন তারা। এই কাজের জন্য নোবেলও পুরস্কার পেয়েছেন, তো খেয়াল রাখবে। পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করব, বলছে 9 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ইউএস এর প্রথম পোস্ট, আচ্ছা, ইইউ মানে হচ্ছে তোমার ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান দেশগুলোর একটা হচ্ছে গ্রুপ, ইউরোপিয়ান ইউনিয়ন একটা গ্রুপ, ঠিক আছে? যেমন সার্ক একটা গ্রুপ, জি7 একটা গ্রুপ, সেরকম ইউরোপিয়ান ইউনিয়ন। ওকে, তো এর মধ্যে প্রথম পোস্ট কমিউনিস্ট কান্ট্রি যেটা হচ্ছে সমকামী বিয়েকে বৈধতা দিয়েছে, মানে সেম সেক্স ম্যারেজকে বৈধতা দিয়েছে, সেটা হচ্ছে কোন দেশ? খুবই ভালো প্রশ্ন, স্ট্যান্ডার্ড কোশ্চেন, এটা কিন্তু মোয়া প্রশ্ন নয়, কিন্তু খুবই ভালো প্রশ্ন, ঠিক আছে? সমকামী মানে হচ্ছে তোমার ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে মেয়ে, এটা হচ্ছে প্রথম কান্ট্রি কে দিয়েছিল? উত্তর হবে অপশন নাম্বার সি, চেক রিপাবলিক, ঠিক আছে? তো চেক রিপাবলিক ইজ আ কারেক্ট অ্যান্সার। ওকে, খেয়াল থাকে যেন। আর ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বেলজিয়াম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বেলজিয়াম হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার, ঠিক আছে? চলো 10 নম্বর প্রশ্ন পড়বো। বলছে ভারত সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে? মানে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাইয়েস্ট ল অফিসার। বেস্ট, সোজা প্রশ্ন কিন্তু বেস্ট কোশ্চেন এটা।
এক্কেবারে আরআরবি এনটিপিসি পলিটি থেকে কোয়েশ্চনটা জিজ্ঞেস করেছে। অপশন বলছে মেজর জেনারেল অফ দা জেন্ডারিং, নাকি কন্ট্রোল অ্যান্ড অডিট জেনারেল ক্যাগ বলা হয় এটাকে, নাকি অ্যাডভোকেট জেনারেল, নাকি অ্যাটর্নি জেনারেল। তো বলেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাইয়েস্ট ল অফিসারকে বলা হয় অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 76 এর আন্ডারে আসে তিনি, ঠিক আছে। আর যদি বলে দিত এই জায়গায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জায়গায় স্টেট, যে কোনো স্টেট, তাহলে স্টেটের হাইয়েস্ট ল অফিসার হচ্ছে অ্যাডভোকেট জেনারেল আর্টিকেল নাম্বার 165 নম্বরে আসে। সেম জিনিস, শুধু একটা স্টেটের, একটা হচ্ছে তোমার রাজ্যের, ঠিক আছে, খেয়াল থেকে জানো। পরবর্তী প্রশ্ন মানে 11 নম্বর কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কিম লঞ্চ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাচিভ দ্য ক্লিন অ্যান্ড ওপেন ডিফেকশন ফ্রি ইন্ডিয়া। ওপেন ডিফেকশন মানে উন্মুক্ত মলত্যাগ মুক্ত ভারত, এবং হচ্ছে ক্লিননেস। তাহলে অপশন দেখলেই বুঝতে পারো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কোনটা আসে। স্বচ্ছা হি সেবা, স্বচ্ছতা হি সেবা, স্বচ্ছ ভারত অভিযান, পরিচ্ছন্ন ভারত, নাকি স্বচ্ছ রহে স্বস্থ রহে, কোনটা? আনসার ইজ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 2014 সালের 2 অক্টোবর, কেন না গান্ধীজির গান্ধী জয়ন্তী ওটা, ঠিক আছে, গান্ধীজির সেদিন হচ্ছে প্রথম চালু করেছিল স্বচ্ছ ভারত অভিযান, ঠিক আছে। আর সেটাই হচ্ছে ওপেন ডিফেকশন, এটাও চালু করেছিল। তো প্রথম ওপেন ডিফেকশন ফ্রি স্টেট হচ্ছে তোমার সিকিম, মানে উন্মুক্ত মলত্যাগ আহ, করা বন্ধ হয়েছিল প্রথম সিকিমে, ঠিক আছে। 12 নম্বর কোয়েশ্চেন বলছে সালফাইড আকরিকগুলো অতিরিক্ত বাতাসের উপস্থিতিতে জোরালোভাবে উত্তপ্ত হয়ে অক্সাইডে রূপান্তরিত হয়। সালফাইড অক্সাইড তোমার অক্সাইডে রূপান্তরিত হবে, সেটা কি ব্লেজিং বলবো, রোস্টিং বলবো, বার্নিং বলবো, না হিটিং বলবো? দ্য আনসার ইজ অপশন নাম্বার বি, রোস্টিং। রোস্টিং ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী 13 নম্বর কোয়েশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ দ্য হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড। এর তো একেবারে মহা প্রশ্ন হয়ে গেছে, ছোট সোজা প্রশ্ন, একেবারে বাচ্চাদের প্রশ্ন। তো বিশ্বের সব থেকে উচ্চতম যে যুদ্ধক্ষেত্র সেটা হচ্ছে তোমার সিয়াচেন হিমবাহ, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে সিয়াচেন হিমবাহ, যার হচ্ছে তোমার হাইট, মানে হাইট বলছি তোমার দীর্ঘ, কত দীর্ঘ না 76 কিলোমিটার এটি দীর্ঘ, হ্যাঁ। লাদাখে পড়ে, যেটা এখন ইউনিয়ন টেরিটরি লাদাখে পড়ে। ওকে, খেয়াল থাকবে বেশ। পরবর্তী প্রশ্ন বলছে 14 নম্বর দ্য মুভমেন্ট অফ দ্য সানফ্লাওয়ার ফেসিং দ্য সান ইজ কল্ড। মানে আমরা জানি যে উদ্ভিদ, মানে উদ্ভিদের হচ্ছে কি হয়, চলন হয়, উত্তেজনায় সাড়া দেয় তারা। যেমন যেই দিকে লাইট থাকে আলো আলোর দিকে ঘুরে যাবে, তারপর হচ্ছে যেদিকে জল থাকবে জলের দিকে ঘুরে যাবে। এই যে মুভমেন্ট গুলো, চলন গুলো, তার মধ্যে সানফ্লাওয়ার হচ্ছে সানের দিকে যে ফেস করে থাকে, ঘুরে থাকে। তো এই চলনটাকে কি চলন বলে? তাহলে আলো মানে ফোটো, আলো মানে কি ফোটো। তাহলে ফোটো কোথায় আছে? যে অপশন নাম্বার ফোটোট্রপিজম, অপশন নাম্বার সি ইজ এ কারেক্ট আনসার হবে, ঠিক আছে। ফোটোট্রপিজম ইজ এ কারেক্ট আনসার, ঠিক আছে, খেয়াল থাকবে। গুড। লজ্জাপতি পাতায় হাত দিলে দেখবে মুজে যায়, ঠিক আছে। ওইটা কি ধরনের চ্যানেল, যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, কিন্তু এটা তোমাদের টাস্ক। 15 নম্বর প্রশ্ন বলছে ফার্স্ট ইন্ডিয়ান উইমেন জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। এটাও একেবারে সোজা একটা প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা বিচারপতি, তাও আবার কোথাকার? সুপ্রিম কোর্টের। তো কে ছিলেন? আর ভানুমতি, ইন্দিরা ব্যানার্জি, ফতিমা বিবি, নাকি হচ্ছে ইন্দু মালহোত্রা? তো আনসার ইজ অপশন নাম্বার বি, ফতিমা বিবি, মানে মীরা সাহেব ফতিমা বিবি, ঠিক আছে। আচ্ছা, আর যদি বলা হয় লীলা শেঠ, লীলা শেঠ তিনিও হচ্ছেন মহিলা বিচারপতি, কিন্তু হাইকোর্টের। কোন হাইকোর্ট? যে কোনো হাইকোর্টের আহ মহিলা বিচারপতি ছিলেন, আর তিনি ছিলেন যে দিল্লি হাইকোর্টের। আর দিল্লি হাইকোর্ট থেকে একটা জিনিস মনে রাখবে, একমাত্র ইউনিয়ন টেরিটরি দিল্লি যার হচ্ছে নিজস্ব হাইকোর্ট রয়েছে। বর্তমানে হাইকোর্ট সংখ্যা হচ্ছে ভারতবর্ষে 25টি, আর নবীনতমটা হচ্ছে তোমার অমরাবতী হাইকোর্ট, ঠিক আছে। অমরাবতী হাইকোর্ট মানে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, খেয়াল থাকে যেন। পরবর্তী প্রশ্ন বলছে নীতি আয়োগ ইজ আ পলিসি থিঙ্ক ট্যাঙ্ক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইট রিপ্লেসড, মানে নীতি আয়োগ কাকে রিপ্লেস করে তার জায়গায় এসেছে। তো নীতি আয়োগের আগে কে ছিল? নীতি আয়োগের আগে ছিল ভারতের অর্থ কমিশন, ভারত জাতীয় উন্নয়ন পর্ষদ, ভারতের নির্বাচন কমিশন, নাকি হচ্ছে ভারতের পরিকল্পনা কমিশন? তো আনসার ইজ অপশন নাম্বার ডি, প্ল্যানিং কমিশন, যেটি স্থাপিত হয়েছিল 1949 1950 সালে, 1950 সালের ওই মার্চে।
মার্চ মাসে তৈরি হয়েছিল এটা, যার চেয়ারম্যান অলওয়েজ প্রাইম মিনিস্টার হয়, তাই নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান ছিলেন হচ্ছে জওহরলাল নেহরু। তো সেম কনসেপ্টটি নীতি আয়োগ হয়ে যায়। তো নীতি আয়োগের না, সরি, এটা ভারতের পরিকল্পনা প্ল্যানিং কমিশন, সরি, যদি নীতি আয়োগ বলে থাকি তাহলে সরি। তো পরিকল্পনা কমিশন বা তোমার প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন হচ্ছে জওহরলাল নেহরু, ঠিক আছে। আর এই যে নীতি তোমার হচ্ছে প্ল্যানিং কমিশন, এই প্ল্যানিং কমিশনটা তৈরি হয়েছিল প্ল্যানিং কমিটি অনুসারে, প্ল্যানিং কমিটি। আর প্ল্যানিং কমিটিটা তৈরি হয়েছিল 1938 সালে নেতাজি সুভাষচন্দ্র বোসের উদ্যোগে, ঠিক আছে। তো প্ল্যানিং কমিটি 38 সালে তৈরি হয়, যার চেয়ারম্যান জওহরলাল নেহরু ছিলেন। এবং পরবর্তীকালে দেশ স্বাধীনতা হওয়ার পর নেহেরু ওই প্ল্যানিং কমিটিটাকেই প্ল্যানিং কমিশন বানিয়ে দেয়, ঠিক আছে, 1950 সালের মার্চে। এবার এই প্ল্যানিং কমিশনের কাজ কি ছিল? প্ল্যানিং কমিশনের কাজ ছিল হচ্ছে 5 ইয়ার প্ল্যানকে লেখা, ড্রাফট করা, 5 ইয়ার প্ল্যানকে ড্রাফট করা, লেখা, ঠিক আছে। আর এই 5 ইয়ার প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট কে করতো, মানে হচ্ছে তোমার চালু করতো কে? চালু করতে হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে। এই কোয়েশ্চেন কিন্তু এসেছে, তাই আমি বলছি। তো 5 ইয়ার প্ল্যান হচ্ছে লিখতো হচ্ছে তোমার প্ল্যানিং কমিশন, আর চালু করতে হচ্ছে ন্যাশনাল এনডিসি, মানে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটি তৈরি হয়েছিল 1952 সালে, খেয়াল থাকবে। বেশ। আর নীতি আয়োগ এইভাবে করেই চলতে 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 যখন নাকি 2014 সালে নতুন সরকার আসে, বিজেপি সরকার, তখন নরেন্দ্র মোদী নীতি আয়োগকে তুলে দিয়েই সেই, সরি, প্ল্যানিং কমিশনকে তুলে দিয়েই সেই জায়গাটাতে নীতি আয়োগ নিয়ে চলে আসে। আর নীতি আয়োগ হয়েছে হচ্ছে তোমার 2015-তে, 2015 1 জানুয়ারি। খেয়াল থাকে যেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আর নীতি আয়োগেরও চেয়ারম্যান হচ্ছে সবসময় প্রাইম মিনিস্টার, তার মানে হচ্ছে নরেন্দ্র মোদী নীতি আয়োগের চেয়ারম্যান, খেয়াল থাকে যেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ওয়্যার্ড ব্রডব্যান্ড, মানে হচ্ছে তার সহযুক্ত নয়, তার যুক্ত নয় কোনটা? তারের সাহায্য হয় না, কেবল, কেবল তো হবে না, তার নট ওয়্যার বলেছে, তো আনসার এটা হবে না। ডিজিটাল সাবস্ক্রাইবার নাইন, স্যাটেলাইট নাকি হচ্ছে ডায়াল আপ? বলছে যে ওয়্যার্ড ব্রডব্যান্ড, মানে ওয়্যার ব্রডব্যান্ডের মধ্যে যেগুলো তোমার হচ্ছে ইন্টারনেট কানেকশন বাড়িতে যে তার সংযোগ করে যায়, যেখান থেকে আমরা ইন্টারনেট চালাতে পারি, যেখান থেকে ওয়াইফাই চলে, সেইটার মধ্যে কোনটা অ্যাপ্লিকেবল হবে না? অপশন নম্বর সি, স্যাটেলাইট অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর বলছে ফার্স্ট সাইট ডিসকভার্ড বাই দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি বা সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটা? 1921 সালে আবিষ্কৃত হয়েছিল লোথাল, হরপ্পা, কালীবঙ্গা নাকি মহেঞ্জোদারো? আনসার ইজ অপশন নাম্বার বি, হরপ্পা। 1921 সালে প্রথম এইটাই আবিষ্কৃত হয়েছিল। আর এটা আবিষ্কার করেছিলেন হচ্ছে দয়ারাম সাহানি, ঠিক আছে। সেই কারণে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলা হয়, তার কারণ এইটাই প্রথম আবিষ্কৃত হয়েছিল, খেয়াল থাকে যেন। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছে ইরাবতী নদীর তীরে, পাকিস্তানে বর্তমানে ইরাবতী, ঠিক আছে। তারপরে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়, মহেঞ্জোদারো যেটা হচ্ছে তোমার সিন্ধু নদীর তীরে, ওকে। মহেঞ্জোদারো আবিষ্কার করা হচ্ছে তোমার আর ডি ব্যানার্জি, মানে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। লোথাল কে আবিষ্কার করে? লোথাল আবিষ্কার করে তোমার এস এন রাও। আর এস এন রাওই প্রথম বলেছিল যে ভারতের পৃথিবীর প্রাচীনতম কি বলে ওটাকে, বন্দরের কথা, যেটা লোথালে অবস্থিত, পৃথিবীর প্রাচীনতম বন্দর, এস এন রাওই এই তথ্যটা দিয়েছিল। কালীগঙ্গান আবিষ্কার করেছে তোমার বিবি লাল, বিবি লাল, বিবি লাল আবিষ্কার করেছিল। আর এই কালীগঙ্গন অবস্থিত হচ্ছে রাজস্থানে, সরস্বতী নদীর তীরে। নেক্সট কোয়েশ্চেন, 19 নম্বর বলছে ইউএন পিস কিপিং ফোর্স, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আগে স্টার দাও তারপরে প্রশ্নটা ডিসকাশন করছি। বলছে ইউএন পিস কিপিং ফোর্স ওয়্যার অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। কত সালে নোবেল প্রাইজ পেয়েছিল ইউএন এর পিস কিপিং ফোর্স, যেটাকে ব্লু হেলমেটও বলা হয়, ব্লু হেলমেট, ঠিক আছে। ব্লু হেলমেট এরা কি করে? এরা হচ্ছে বিভিন্ন দেশে যায় এবং সেই দেশে যদি অশান্তি হয়, সেই অশান্তিকে, এটা ভুলবশত করে গেছে, ঠিক আছে, অশান্তিকে রক্ষা করবার জন্য এই ব্লু হেলমেটকে পাঠায় শান্তি ফিরিয়ে আনার জন্য, ঠিক আছে। তো এদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল কত সালে, সেটা হচ্ছে কোয়েশ্চেন। আনসার ইজ অপশন নাম্বার সি, 1988। তাহলে কোন বছর দেওয়া হয়েছে সেইটাও পরীক্ষায় এসছে, আরআরবি এনটিপিসি, এটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন, এগুলো এসছে কিন্তু। তো এই ধরনের প্রশ্ন প্রশ্ন তোমাকে রেডি করে যেতে হবে, যাতে তোমার কোনো প্রশ্ন না ফসকে যায়, ঠিক আছে। 20 নম্বর বলছে ধনুর্বেদা ইজ আ উপবেদ অফ দ্য ইয়জুর্বেদা ইজ ডিল উইথ, মানে হচ্ছে তোমার ধনুর উ- চারটে বেদ, চারটে বেদের মধ্যে হচ্ছে তোমার যজুর্বেদ একটা, যজুর্বেদের একটা উপবেদ আছে, নাম হচ্ছে ধনুর্বেদ। তো এই ধনুর্বেদ কি রিলেটেড? আর্কিটেকচার, আর্ট অফ দ্য ওয়ারফেয়ার, যুদ্ধের জন্য,
যুদ্ধের জন্য, নাকি শিল্প সঙ্গীত, নাকি ঔষধ, কোনটা নিয়ে লেখা হয়েছে ধনুর্বেদ? তো আনসার ইজ আর্ট অফ ওয়ারফেয়ার। ওয়ারফেয়ার মানে যুদ্ধ নীতি নিয়ে আলোচনা হয়েছে, এইটা অপশন নাম্বার বি। এটা তোমার এদিক ওদিক হয়ে গেছে দিকটা, ঠিক আছে, এটা অপশন নাম্বার এ নিচে চলেছে, বিটা উপরে চলে গেছে, যাই হোক এটা আছে কারেক্ট আনসার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে 21 নম্বর, বলছে যে ড্যাশ ইজ, যে একটা শূন্যস্থান আছে, ড্যাশ ইজ দ্য ফার্স্ট র্যাপার টু উইন দ্য পুলিৎজার প্রাইজ। পুলিৎজার প্রাইজ ফর মিউজিকের জন্য প্রথম র্যাপারকে দেয়া হয়েছে কোন, কাকে, সেই ব্যক্তিটি কে? পুলিৎজার প্রাইজ দেয়া হয় সঙ্গীতের জন্যই দেয়া হয়, তো কাকে প্রথম র্যাপার হিসেবে পেয়েছিলেন? তো উত্তর হবে অপশন নাম্বার সি, কেন্দ্রিক ল্যামার। কেন্দ্রিক ল্যামার একজন ইউএস এর র্যাপার, ঠিক আছে, তাকে দেওয়া হচ্ছে পুলিৎজার। আর পুলিৎজার সবার প্রথম দেয়া হয়েছিল 1917 সাল থেকে প্রথম দেয়া হচ্ছে। আর এটা দেয়া হচ্ছে জোসেফ পুলিৎজার, তার নামকরণ অনুসারে একটা ইউএসএ থেকে দেয়া হয়, ইউএসএ থেকে। যেমন হচ্ছে ইউএসএ থেকে তোমার কি বলে অস্কার দেয়া হয়, সেরকম হচ্ছে পুলিৎজারও দেয়া হয়, ঠিক আছে, খেয়াল থাকবে। বেশ, তিনটে ক্ষেত্রে দেওয়া হয় কিন্তু পুলিৎজার, একটা হচ্ছে মিউজিক, একটা হচ্ছে মিউজিক, 2 নম্বর হচ্ছে লিটারেচার, 3 নম্বর হচ্ছে তোমার কি বলে জার্নালিজম, ঠিক আছে। আর গ্র্যামিও দেওয়া হয় তোমার ইউএসএ থেকে, গ্র্যামি ওটা মিউজিকে, সম্পূর্ণ মিউজিকে দেওয়া হয় গ্র্যামি। তো 22 নম্বর প্রশ্ন বলছে, বলছে যে হুইচ অফ দ্য ফলোইং নেশন বা দেশ দ্য লার্জেস্ট ডোমেস্টিক হ্যাজ ওয়ান দ্য কমিউনিকেশন স্যাটেলাইট। তো আর কি প্রশ্ন পড়ার দরকার আছে, তার কারণ দেখো এশিয়া প্যাসিফিকের কথা বলছে। এশিয়া প্যাসিফিক মানে হচ্ছে পুরো নেপাল, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, এই চারটে অপশনের মধ্যে বলছে সব থেকে বড় স্যাটেলাইট সিস্টেম কার। তো এটা একটা কোশ্চেন হলো, অপশন নাম্বার বি ইসরো বা ইন্ডিয়া। ইসরো এত স্যাটেলাইট লঞ্চ করেছে, তো নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ এরা কি ধারে কাছে আসতে পারে স্যাটেলাইট সিস্টেমের কাছ থেকে, যেটা যেখানে ইন্ডিয়া হচ্ছে তোমার 4 নম্বরে আসে স্পেসের দিক থেকে। হুম। তো চলো পরের প্রশ্ন বলছে 23 নম্বর, বলছে ল্যান্ডার অফ চন্দ্রযান 2 ওয়াজ নেমড আফটার দ্য সায়েন্টিস্ট। মানে চন্দ্রযান 2 এর মধ্যে যে ল্যান্ড করবে যে ল্যান্ডারটা, ওটার নাম কি ছিল, কোন বিজ্ঞানীর নাম অনুসারে সেই নামটা রাখা হয়েছে? তো ল্যান্ডারটার নাম ছিল বিক্রম, যদি ভালো করে দেখো বিক্রম ল্যান্ডার বলা হতো, ঠিক আছে। তো বিক্রম ল্যান্ডার অপশন নাম্বার ডি, বিক্রম সারাভাই, যিনি হচ্ছেন চেয়ারম্যান ফার্স্ট চেয়ারম্যান অফ ইসরো, ঠিক আছে। আর এই বিক্রম সারাভাইয়ের হাত ধরেই প্রথম রকেট লঞ্চ হয়েছিল 1963 সালে। 1963 সালে কোথা থেকে, না কেরালার থুম্বা থেকে। তাহলে ভারতে যে যে গরুর গাড়িতে করে নিয়ে আসা, তারপরে হচ্ছে তো সাইকেলে করে নিয়ে আসা যে রকেট গুলো, সেটাই হচ্ছে প্রথম রকেট উত্তোলন 1963 সালে। বিক্রম সারাভাই সেখানে ছিলেন। আর তার দৌলতেই 1969 সালে ইসরো তৈরি হয়েছে, যার হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে পড়ে, ওই জন্য বেঙ্গালুরুকে বলা হয় স্পেস সিটি, ঠিক আছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবে কিন্তু, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে দ্য সং অফ ল্যামেন্ট অফ দ্য লাইফ দ্য গন আউট দ্য বডি, মানে বলতে চাইছে এই জায়গাটাতে যে আহ, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল, ঠিক আছে, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল, লাইফ হ্যাজ গন আউট, দ্য লাইফ হ্যাজ গন আউট অফ দ্য বডি, এখানে একটা রয়েছে, ঠিক আছে। তো ইজ অ্যাসোসিয়েটেড দ্য নবাব অফ দ্য স্টেট অফ আওয়াধ, মানে অযোধ্যার কোন নবাব সম্পর্কে এই কথাটা বলা হয়েছিল, যে বডি থেকে মানে দেহ থেকে আত্মা বেরিয়ে গেল? তো কে, সাদাত খান আলী, নাকি ওয়াজির আলী খান, ওয়াজিদ আলী শাহ, নাকি মোহাম্মদ আলী শাহ? তো এইখানে একটা কনসেপ্ট খুব ভালো করে বুঝতে হবে, সময়টা ছিল 1956 সাল, 1956 সাল, এই সরি 1856 সাল। সময়টা ছিল 1856 সালে। সেই সময় ভারতবর্ষে গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড ডালহৌসি। তো ডালহৌসি হচ্ছে খুবই আর কি অ্যাগ্রেসিভ একজন গভর্নর জেনারেল ছিলেন, যিনি একে একে ভারতের দেশীয় রাজ্যগুলোকে ক্যাপচার করে, দখল করে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে চলেছিল। তার মধ্যে একটা হচ্ছে তোমার অযোধ্যা, ঠিক আছে। আর মনে রাখবে 1848 সালে তিনি হচ্ছেন তোমার সত্য বিলোপ নীতি প্রয়োগ করে, আর সে তার মাধ্যমে হচ্ছে এক একটা দেশ এক একটা রাজ্য তিনি দখল করছিলেন।
তো 1956 সালে তিনি বলছেন যে কুশাসন, মানে অযোধ্যার যিনি নবাব ছিলেন সেই সময়কার, তিনি হচ্ছেন অযোধ্যা রাজ্যটিকে ঠিকঠাক করে শাসন করতে পারছেন না। সুতরাং অযোধ্যাকে যদি সঠিকভাবে শাসন করতে লাগে তাহলে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করতে হবে। তো সেই কারণে কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্যটিকে 1956 সালে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে ডালহৌসি। ঠিক আছে? আর তৎকালীন যে রাজা মানে সুলতান ছিলেন তাকে সিংহাসনচ্যুত করা হয় এবং তাকে কলকাতাতে নির্বাসনে পাঠানো হয়। কোথায় পাঠানো হয়? কলকাতাতে। সেই রাজা যে নবাব ছিলেন, এই নবাবটার নামই হচ্ছে অপশন নাম্বার সি, ওয়াজিদ আলী শাহ। আর এই ঘটনাটাই শতরঞ্জ কে খিলাড়ি নামক একটি উপন্যাস বা নোবেলের মধ্যে লিখেছিলেন হচ্ছে মুন্সি প্রেমচাঁদ। ঠিক আছে? আর মুন্সি প্রেমচাঁদের এই কাহিনীটি নিয়েই একটি মুভি করেছিলেন সত্যজিৎ রায়, একমাত্র হিন্দি ছবি। ঠিক আছে? তো এটা হচ্ছে শতরঞ্জ কে খিলাড়ি। কাহিনীটা প্রেমচাঁদের আর মুভিটা হচ্ছে সত্যজিৎ রায়ের। 25 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইনকারেক্ট, এর মধ্যে কোনটা ইনকারেক্ট? বলছে ব্লাড হেল্পস দ্য সেন্সরি ইনপুট, সেন্সার যে সেন্স করি আমরা সেই জন্য হচ্ছে ব্লাড হেল্প করে আমাদের। ঠিক আছে? তো এইটাই সম্পূর্ণ ভুল, আর অপশন পড়ার দরকারই নেই, তার কারণ সেন্স যেটা দেয় নার্ভ দেয়, নার্ভ সেলের মাধ্যমে আমরা সেন্স করতে পারি। ঠিক আছে? তো বাকিগুলো সবকটা ঠিক আছে, পড়ে নিও। 26 নম্বর বলছে দ্য জেনারেল এগ্রিমেন্ট অফ ট্যারিফ অ্যান্ড ট্রেড, যেটাকে ছোট করে বলা হয় GATT, গ্যাট। তো এই গ্যাট কত সালে তৈরি হয়েছে? এটা ভুল পড়ে গেছে সালটা। কত সালে স্থাপিত হয়েছে? 1955, 95, 48 নাকি 45? আনসার ইজ অপশন নাম্বার সি ইজ এ কারেক্ট আনসার। গ্যাট মানে হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অফ ট্যারিফ অ্যান্ড ট্রেড। এটা 48 সালে স্থাপিত হয়েছে, আর এইটাই 1995 সালে হয়ে যায় হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। খেয়াল থাকবে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পুরোনো নাম হচ্ছে গ্যাট। ঠিক আছে? 27, হুইচ অফ দ্য ফলোইং সিটি ইজ নোন অ্যাজ দ্য স্কটল্যান্ড অফ ইস্ট, স্কটল্যান্ড অফ পূর্বের, পূর্বের স্কটল্যান্ড বলা হয় কাকে, কোন শহরকে? শিলচর, ইম্ফল, আইজল নাকি শিলং? তো আনসার কি দেবে? আনসার একেবারে সহজ, অপশন নম্বর ডি, শিলং। মেঘালয় রাজধানী শিলংকে বলা হয় হচ্ছে পূর্বের স্কটল্যান্ড, স্কটল্যান্ড অফ ইস্ট। ঠিক আছে? আচ্ছা, আর যদি বলে স্কটল্যান্ড অফ ইন্ডিয়া তাহলে আনসার দেবে হচ্ছে কুর্গ। কুর্গ হচ্ছে তোমার কর্ণাটকে পড়ে, কর্ণাটকে ওয়েস্টার্ন ঘাটের মধ্যে কুর্গ পড়ে। ঠিক আছে? আচ্ছা দেখো, শিলচর, শিলচর থেকে শিলচর টু পোরবন্দর, পোরবন্দর, এই যে পোরবন্দর এটা গুজরাটে অবস্থিত, শিলচর আসামে অবস্থিত। এইখানে হচ্ছে ভারতবর্ষের ইস্ট ওয়েস্ট করিডোর, ওয়েস্টের দিক থেকে পোরবন্দর থেকে শুরু হয়ে আর যে আসামের শিলচর পর্যন্ত একটা করিডোর যায়, এই করিডোরটা যে ন্যাশনাল হাইওয়ে, এই ন্যাশনাল হাইওয়েটার নাম হচ্ছে NH-27। খেয়াল রাখবে, যেটা ইস্ট ওয়েস্ট করিডোর, পূর্ব পশ্চিম করিডোর, পূর্ব দিকে শিলচর এবং পশ্চিম দিকে পোরবন্দর গুজরাটের, 19 তোমার ন্যাশনাল হাইওয়েটার নাম 19 ন্যাশনাল NH-27। ঠিক আছে? 28 নম্বর বলছে হোয়েন ওয়াজ দ্য নান অফ দ্য অ্যাভব, নোটা কবে প্রচলিত হয়েছে ভারতবর্ষে? কোন ইলেকশনে প্রথম নোটা চালু হয়েছিল? ঠিক আছে? তো আনসার একেবারে সোজা হবে উত্তরটা, যদি জানো ভালো কথা, সোজা হবে, আর যদি না জানো তাহলে আমি বলে দিচ্ছি, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 2013 সালের ইলেকশনে প্রথম চালু হয়েছিল। ঠিক আছে? এবার তোমাদের মাথায় কোয়েশ্চেন আসবে ইভিএম, ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম প্রথম চালু হয়েছিল কেরালার একটি বাই ইলেকশনে, সময়টা ছিল 1982। তাহলে 1982 সালে প্রথম ইভিএম চালু হয়। ঠিক আছে? কিন্তু 2014 সাল থেকে ইভিএমই মাস্ট হয়ে যায়, ইভিএম এর মাধ্যমেই ভারতবর্ষে যত ইলেকশন হয় সব ইলেকশন ইভিএম এর মাধ্যমে 2014 থেকে। কিন্তু ফার্স্ট হয়েছিল হচ্ছে 1982 সালে ইউজড, খেয়াল রাখবে কিন্তু। হ্যাঁ? 29 বলছে ব্রিটিশ রাজত্বের প্রথম কে, ভারতের শেষ গভর্নর জেনারেল, প্রথম ভাইসরয়, প্রথম ভাইসরয় শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং, ডালহৌসি, ক্যানিং নাকি হচ্ছে তোমার ম্যাকারসন? তো কে হবে প্রথম ভাইসরয়? তো ফার্স্ট ভাইসরয় কে ছিলেন? ফার্স্ট ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। অপশন নাম্বার লর্ড ক্যানিং ইজ দ্য কারেক্ট আনসার হবে। ঠিক আছে? কত সাল না 1858 সালে তোমার আসে হচ্ছে কি আসে 58 সালে? মহারানীর ঘোষণাপত্র। ঠিক আছে? তো ভারত শাসনে তারপর থেকেই তোমার ক্যানিংকে গভর্নর জেনারেল পদ থেকে উন্নীত করে ভাইসরয় বানিয়ে দেওয়া হয়, তিনি ছিলেন প্রথম এবং শেষ গভর্নর জেনারেল। 30, হুইচ অফ দ্য ফলোইং ইজ নো জেনারেল অফ দ্য প্রপার্টিজ নন মেটাল, নন মেটালের, নন মেটাল মানে হচ্ছে কি অধাতু, বলছে অধাতুর বৈশিষ্ট্য নয় কোনটা? অধাতুর বৈশিষ্ট্য নয়, অধাতুর মধ্যে কি নিস্তেজ আরে ডাল অ্যান্ড ল্যাকস্টার দেখা যায়, নাকি হচ্ছে কন্ডাক্টর হয় তারা? কন্ডাক্টর মানে হচ্ছে তোমার
হিট এবং ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করতে পারে, নাকি ব্রিটেল মানে ভঙ্গুর, ব্রিটেল মানে ভঙ্গুর হতে হবে, নাকি লাইট সাবস্টেন্স মানে হালকা পদার্থ হয়? হালকা তো হয়, তাহলে এটা হয় নন, ন বলেছেন, নো বলেছে, তাহলে কোনটা হবে না? ভঙ্গুর হয় নাকি কোনোদিনও? একটা নন মেটাল নাও, নন মেটাল কি কোনো সময় ভঙ্গুর হয়? ভঙ্গুর কারা হয়? মেটাল। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। পরে 31, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, দরকার নেই, স্কিপ করে যাব। 2020 সালের। আচ্ছা, এখানে বলেছে মহাসচিবকে, জাতিসংঘের মহাসচিব বা জাতিসংঘের মহাসচিব হচ্ছে এখনো পর্যন্ত অ্যান্টনিও গুতেরেস, তিনিই আছেন, ঠিক আছে। 32 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ভয়েস অ্যাসিস্ট্যান্স, মানে হচ্ছে ভয়েস দিয়ে তুমি কথা বলতে পারবে না বা হচ্ছে তোমার ভয়েসের সাহায্যে তার সাথে ইন্টারাক্ট করতে পারবে না, কোনটা? অ্যালেক্সা, ওই যে অ্যালেক্সা ভয়েস দিয়ে করি, সিরি, কোট কোট টানা, নাকি হচ্ছে তোমার কারভা? আচ্ছা, অপশন নাম্বার ডি কারভা ইজ এ কারেক্ট আনসার। তার কারণ কারভা হচ্ছে একটি গানের হচ্ছে মেশিন, হয় পুরনো যে হয় না গানগুলো ইয়ে করে লোড প্রি লোডেড থাকে, তো সেখান থেকে হচ্ছে গান হয়, এরকম একটা টেপ বক্সের মতন দেখতে লাগে। তো সেইটা তো অপশন কারভা ইজ এ কারেক্ট আনসার, যেটা হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্স নয়, বাকিগুলো সবকটা ভয়েস অ্যাসিস্ট্যান্স। কোড টানাটা দেখা যায় না, তোমার হচ্ছে তোমার ল্যাপটপে দেখা যায় এটা। আর অ্যালেক্সা তো জানি, অ্যালেক্সা ইয়ে অ্যামাজন। 33 বলছে ভারতের প্রথম মেট্রো ট্রেন কোথায় এবং কখন চালু হয়েছে? ভারতবর্ষের প্রথম মেট্রো ট্রেন চালু হয়েছে কলকাতাতে, আর 1984 সাল 24শে অক্টোবর। ডেট, সাল এবং জায়গা দুটোই মনে রাখবে। আর কলকাতায় হচ্ছে ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়, আন্ডার ওয়াটার গঙ্গার তলা দিয়ে, ঠিক আছে। আচ্ছা, মেট্রো থেকে মনে রাখবে মেট্রোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কলকাতাতে অবস্থিত, ঠিক আছে। ফার্স্ট মেট্রো কলকাতা, কিন্তু লার্জেস্ট মেট্রো কোনটা? লার্জেস্ট মেট্রো হচ্ছে দিল্লি মেট্রো, ঠিক আছে। দিল্লি মেট্রো হচ্ছে সব থেকে লার্জেস্ট হয়। যদি বলা হয় মেট্রো ম্যান কাকে বলা হয়, মেট্রো ম্যান, তাহলে আনসার হবে শ্রীধরন। শ্রী শ্রীধরনকে বলা হয় ভারতের মেট্রো ম্যান, ওকে। আর কি মনে রাখবে, মেট্রোর হেডকোয়ার্টার তো রয়েছে কলকাতাতে, এবং কলকাতাতে তিনটে রেলওয়ের হেডকোয়ার্টার রয়েছে, একটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার, একটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার, আর একটা হচ্ছে মেট্রো রেল। তো তিনটে রেলওয়ের হেডকোয়ার্টার রয়েছে কলকাতাতে, ঠিক আছে। পরবর্তী বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট নট ট্রু অ্যাবাউট দ্য কটেজ ইন্ডাস্ট্রি, মানে হচ্ছে তোমার কুটির শিল্পের জন্য কোনটা সত্য নয়? এখানে স্থানীয় কাঁচামাল ব্যবহার করা হয়, একেবারে সত্য, স্থানীয় কাঁচামাল কুটির হলো কি করে? তারপরে উন্নত প্রযুক্তির দক্ষতা প্রয়োজন হয়, নাকি পারিবারিক ও খণ্ডকালীন শ্রম ব্যবহার হয়? পারিবারিক এবং খণ্ড, কুটির তো হতেই পারে, গৃহস্থলী শিল্পের কাজে। অপশন নাম্বার সি, আর পড়ার দরকার নেই, অপশন নাম্বার সি এখানে বলেই দিয়েছে প্রযুক্তিগত, উন্নত প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হয় না, তাই হচ্ছে অপশন নাম্বার সি কারেক্ট, ঠিক আছে। 35 বলছে ক্লে রাজা মানে হচ্ছে নেম অফ দ্য স্প্যানিশ প্রফেশনাল টেনিস প্লেয়ার, যিনি হচ্ছেন কিং অফ ক্লে নামে পরিচিত। টেনিস যে কোর্টগুলো তৈরি হয় অনেক ধরনের হতে পারে, তার মধ্যে একটা ক্লে কোর্ট হতে পারে, মানে কাদাযুক্ত ক্লে কোর্ট, তারপর হচ্ছে তোমার গ্রাস হতে পারে, ঘাসের, ঠিক আছে। তো এরকম কোর্ট হতে পারে, তো ক্লে কোর্টের মধ্যে খেলার যে প্রিন্স বা রাজা, সেই ব্যক্তিটা কে? তো ক্লে কোর্টে খেলে নাম করেছেন হচ্ছে অপশন নাম্বার এ, রাফায়েল নাদাল, তিনি হচ্ছেন স্পেনের একজন প্লেয়ার, ওকে। আর একটা ক্লে কোর্টের উদাহরণ যদি দেই, তাহলে হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। আর ফ্রেঞ্চ ওপেনের আরেকটা নাম হচ্ছে রোল্যান্ড গ্যারোস। রোল্যান্ড গ্যারোস হচ্ছে ফ্রেঞ্চ ওপেনের আরেকটা নাম। এগুলো সব এসএসসি কোশ্চেন, এই কোশ্চেন গুলো এসেছিল কিন্তু। তো এসএসসি তে এসছে মানে হচ্ছে তোমার আরআরবি এনটিপিসি তো আসতে পারে। ফ্রেঞ্চ ওপেনের আরেকটা নাম কি? ঠিক আছে, তো বিশ্বে ফ্রেঞ্চ ওপেন হয়, তারপরে হচ্ছে তোমার ইউএস ওপেন হয়, অস্ট্রেলিয়ান ওপেন হয়, এগুলো সব টেনিসের এক একটা গেম, ঠিক আছে। আর যদি বলে সব থেকে পুরনো প্রাচীনতম গেম কোনটা টেনিসের, তাহলে হচ্ছে উইম্বলডন। উইম্বলডন হচ্ছে তোমার ওল্ডেস্ট গেম, যেটা শুরু হয়েছিল 1877 সালে লন্ডনে। লন্ডন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন পড়ব। 36 নম্বর বলছে নিচের বিজ্ঞানীদের ভারতের পারমাণবিক ক্ষেত্রে অবদান নেই। পারমাণবিক ক্ষেত্রে শেখর বসু, হোমি জাহাঙ্গীর ভাবা, রাজামানার প্রত্যেক আছে, CN রাওয়ের কোনো, তিনি হচ্ছেন একজন কেমিস্ট। 37 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলছে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিচুয়েটেড অ্যাট, আমরা তো ভালো মতন জানবো, নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু কলকাতাতে রয়েছে, যেটি চালু হয়েছিল 1924 সালে, ভারতবর্ষের পুরনো এয়ারপোর্ট গুলোর মধ্যে একটি, ঠিক আছে। 1924 সালে কলকাতা এয়ারপোর্ট তৈরি হয়েছিল, যেটি কলকাতা এয়ারপোর্ট বা দমদম এয়ারপোর্ট নামে পরিচিত।
আর নেতাজি সুভাষ নামকরণটা করা হয়েছে কত সাল থেকে? 1995, মনে রাখবে, 1995 সাল থেকে নেতাজি সুভাষ নামকরণ করা হয়। ঠিক আছে। শিলিগুড়িতে রয়েছে বাগডোগরা এয়ারপোর্ট, বাগডোগরা। ঠিক আছে। আর যখন এরকম এয়ারপোর্ট আসবে তখন মনে রাখবে ভারতবর্ষের প্রথম প্লেন চলাচল শুরু হয়েছিল 1911 সালে। কোথায়? না, এলাহাবাদে, মানে প্রয়াগরাজে। এলাহাবাদ টু নৈনি, নৈনি পাশেই একটা রয়েছে, মোটামুটি ওই 9 কিলোমিটার, 9.3 কিলোমিটার মতন যাত্রা করেছিল প্রথম 1911 সালে। আর সব থেকে বেশি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে ইউপিতে, ইউপিতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সব থেকে বেশি রয়েছে। আর এয়ারপোর্ট, বিমান তৈরির কারখানা রয়েছে তোমার বেঙ্গালুরুতে, বেঙ্গালুরুতে রয়েছে হচ্ছে বিমান তৈরির কারখানা। আরেকটা জিনিস মনে রাখতে পারো, উড়ান স্কিম। উড়ান স্কিম এটা হচ্ছে তোমার ইয়ে নিয়েই, তোমার হচ্ছে তোমার এই প্লেন সংক্রান্তই। উড়ে দেশ কি আম নাগরিক, এটা হচ্ছে তার পুরো নাম। হ্যাঁ, তো খেয়াল রেখে দিও। 38 নম্বর, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, সো স্কিপ করবো। 39 নম্বর বলছে ইউআরএল এর মধ্যে একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে, যার মধ্যে কে রিপ্রেজেন্ট করছে পাথ, পাথটা কে রিপ্রেজেন্ট করছে, পাথ অফ দ্য ওয়ে, পাথ রিপ্রেজেন্ট করছে অপশন নাম্বার ডি, মানে এই পোর্শনটা। এটা পাথ মানে হচ্ছে কি মেন, যে তোমার এটা, ঠিক আছে, অপশন নাম্বার ডি। খেয়াল থাকে যেন, ঠিক আছে। এটা ডব্লিউ, এটা আবিষ্কার কে করেছিল? এটা আবিষ্কার জানো কে করেছিল? এটা আবিষ্কার করেছে টিম বার্নেসলি, বার্নেসলি, বার্নেসলি আবিষ্কার করেছিল। লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন, 40 নম্বর বলছে নিম্নলিখিত ইউনিসেলুলার অর্গানিজমস বা কজ করে যেটা কালা আজার, তো এই কালা আজারের জন্য দায়ী যে ইয়েটা ইউনিসেলুলারটা হচ্ছে তোমার এককোষী যে জীবাণুটা, তার নাম কি? তার নাম হচ্ছে লেশমানিয়া, অপশন নাম্বার এ, লেশমানিয়া দোনোভানি, দোনোভানি, রোগটার নাম লেশমানিয়া দোনোভানি, আর লেশমানিয়া কারেক্ট আনসার হবে। আর এটা একটা প্রোটোজোয়া, প্রোটো জোয়া, ঠিক আছে, প্রোটোজোয়া, ভাইরাস না, ব্যাকটেরিয়া না, প্রোটোজোয়া ইজ দ্য কারেক্ট আনসার হবে। আর এই যে কালা আজারের যে তোমার এইটা ভ্যাকসিনটা আবিষ্কার করেছিলেন, তার নাম হচ্ছে কে বলতো? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, ব্রহ্মচারী, ঠিক আছে, ব্রহ্মচারিয়া। তো শেষ 40টা প্রশ্ন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি অ্যানালিসিস এবং হচ্ছে ভালো লাগে আমার ভিডিও, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং হচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এনটিপিসির জন্য এগুলো খুব বিখ্যাত তোমাদের জন্য, মানে কোয়েশ্চেন্স গুলো এবং হচ্ছে এই ভিডিও সিরিজটা টোটাল আমরা 21টা সিরিজ আলোচনা করেছি। আর এর পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর বাকি ভিডিওগুলো দেখবার জন্য প্লে লিস্টেরও লিঙ্ক পেয়ে যাবে নিচে, ঠিক আছে। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। সো ততক্ষণে দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।